নমস্কার, আপনি শুনছেন সাহিত্য আর আমি মৌমিতা বলছি। আজকের গল্প আমাদের শহরের বুকের এক পুরনো রাজবাড়ি আর গঙ্গার ধারে সেই নীরব ঘাটকে ঘিরে। শুনে নিন, একসময় যা ছিল কলকাতার গোপন ইতিহাসের নীরব সাক্ষী, বাগবাজার রাজবাড়ি ও ঘাট। 18 শতকের মাঝামাঝি সময় কলকাতা তখন সদ্য সদ্য শহরের রূপ নিচ্ছে। একদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করেছে তাদের কুঠি, অন্যদিকে বাংলা নবাবদের ক্ষমতা তলিয়ে যাচ্ছে ইতিহাসের গহ্বরে। এই উত্তাল সময়েই গঙ্গার ধারে মাথা তুলে দাঁড়ায় এক রাজপ্রাসাদ, বাগবাজার রাজবাড়ি। এই প্রাসাদের নেপথ্যে ছিলেন একজন অসাধারণ মানুষ, মহারাজ নবকৃষ্ণ দেব। তিনি শুধু জমিদার নন, ছিলেন ইংরেজদের ঘনিষ্ঠ সংস্কৃতিবান এবং রাজনৈতিকভাবে দূরদর্শী। কুখ্যাত পলাশীর যুদ্ধ যখন বাংলার ইতিহাস ঘুরিয়ে দিচ্ছে, ঠিক তখনই নবকৃষ্ণদেব ইংরেজদের সঙ্গে মিত্রতা গড়ে তুলেছেন। সেই সম্পর্কের ফলে কলকাতার অভিজাত শ্রেণীতে তৈরি হয়েছিল এক নতুন ক্ষমতার বলয়। নবকৃষ্ণদেব ছিলেন সেই নতুন কলকাতার অন্যতম স্থপতি, আর এই বাগবাজারেই তৈরি হয় তাঁর বাগান বাড়ি, যেখানে শুধু ভোজন বা পুজো নয়, চুপি চুপি চলত কলকাতার রাজনীতি। আলোচনায় থাকতো জমিদার খতিয়ান, কোম্পানির সিদ্ধান্ত, এমনকি ভবিষ্যতের ইংরেজ বন্ধু জমিদারদের পরামর্শ। এই বাড়ির ঠিক পাশেই ছিল এক ঘাট, বাগবাজার ঘাট, যে ঘাটে রাজা প্রতিদিন গঙ্গা স্নান করতেন আর বিশ্বাস করতেন শুদ্ধ রাজনীতি শুরু হয় শুদ্ধ গঙ্গা জল ছুঁয়ে। নবকৃষ্ণদেব ছিলেন একেবারে অন্য ধাঁচের মানুষ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির উচ্চপদস্থ কর্তা রবার্ট ক্লাইভ যখন বাংলার শাসন ক্ষমতা নিজের হাতে নিতে ব্যস্ত, তখন নবকৃষ্ণদেব ছিলেন তার ঘনিষ্ঠ বাঙালি বন্ধু। এই সম্পর্কই তাকে এনে দেয় অপার ক্ষমতা, জমিদারি এবং অভিজাত মহলের মধ্যে এক অদ্ভুত মর্যাদা। ইতিহাসবিদরা বলেন, পলাশীর যুদ্ধের মানে 1757 ঠিক পরে ক্লাইভ গোপনে এসেছিলেন নবকৃষ্ণের বাগান বাড়িতে। এখানে বসেই হয়েছিল বাংলার ভবিষ্যৎ ভাগাভাগির অঘোষিত বৈঠক। কেউ লিখে রাখেনি, কেউ উচ্চারণ করেনি, কিন্তু কলকাতার বাতাস জানে সেই গোপন কথা। রাজবাড়ির ভিতরে আজও আছে এক কাঠের দরজা, যার ওপাশে কেউ যেতে দেয় না। স্থানীয় বৃদ্ধারা বলেন ওটা নাকি ক্লাইভের ঘর, যেখানে বসেই নবকৃষ্ণ আর ইংরেজরা ভাগ করে নিয়েছিলেন বাংলার নতুন মানচিত্র। এই রাজবাড়ি শুধু ক্ষমতার কেন্দ্রে ছিল না, এখানে তৈরি হতো নাটক, চলত সংস্কৃত পাঠ, বিতর্ক সভা, গান বাজনা, বিদেশি মদের আসর আর গোপন চুক্তির ছায়া। আর রাজবাড়ির ঠিক পাশে এই বাগবাজার ঘাট, যেখান থেকে রাজা গঙ্গা জল নিয়ে এসে করেন ঘরের পূজা, আর সেখানে দাঁড়িয়ে দেন ইংরেজ মেহমানকে বিদায়। গঙ্গার এই সিঁড়ি আজও পড়ে আছে। কেউ আর রাজা নয়, কেউ ইংরেজও নয়, কিন্তু ঘাটটা জানে একদিন তার কোলেই লেখা হয়েছিল ইতিহাসের পাতা। ইতিহাস তো অনেক কিছুই বলে, কিন্তু সব তো লেখা থাকে না। কিন্তু গল্প থাকে বাতাসে, কিছু ছড়িয়ে পড়ে লোকের মুখে মুখে, আর যা কিছু রয়ে যায় দেওয়ালের চুন খসে পড়া ফাঁকে ফাঁকে। বাগবাজার রাজবাড়ির এক গোপন ঘরের কথা আজও বলে স্থানীয় বৃদ্ধারা। বাড়ির পুরনো চাকর রাধাকান্ত একদিন বলেছিলেন, রাতে কেউ গেলে শোনা যায় ঘোড়ার খুরের শব্দ, যেন কেউ আসছে। আবার সাদা রঙের সাহেবের পাগলা ঘোড়া চড়ে। আর ঘরের ওপাশে জল জল করে এক টিম টিম আলো, অথচ
প্রাসাদে তখন কেউ থাকে না, আলো জ্বালায় না কেউ। বাগবাজার ঘাটের দিকেও আছে লোককথা। বলে নবকৃষ্ণদেব যখন রাজনীতির ভারে দুঃখে ভেঙে পড়তেন, তখন গভীর রাতে এক সন্ন্যাসিনী এসে ঘাটে বসতেন। তিনি কিছু বলতেন না, শুধু নদীর দিকে তাকিয়ে থাকতেন। আর সকালে দেখা যেত ঘাটের সিঁড়িতে রাখা আছে ছোট্ট পিতলের প্রদীপ, যা জ্বলেছিল, অথচ কেউ জানে না কে রেখে গেছে বা কে জ্বালিয়েছে। কেউ বলে সন্ন্যাসিনী ছিলেন আসলে মা গঙ্গার রূপ, কেউ বলেন রাজা নবকৃষ্ণের আত্মার আর এক ছায়া, যিনি ক্ষমতার কাছে মাথা নত করতে পারেননি। ঘাট আজও চুপচাপ পড়ে থাকে, পেছনে রাজবাড়ি, সামনে গঙ্গা, মাঝখানে শুধু ইতিহাস আর কল্পনার কুয়াশা। শহর বদলে গেছে, রাজা নেই, সাহেব নেই, পালকি নেই, কুটিল চুক্তিও আর হয় না এই প্রাসাদের দেয়ালে। বাগবাজার রাজবাড়ির ছায়া আজও লেগে আছে গলির মোড়ে। গঙ্গার হাওয়া ছুঁয়ে যায় সেই ঘাটের সিঁড়িগুলো, আর হয়তো মাঝে মাঝে কেউ একজন সন্ধ্যের প্রদীপটা জ্বালিয়েও যায়। ইতিহাসের সব গল্প লেখা থাকে না বইয়ে, কিন্তু কিছু থাকে শুধু অনুভবে। এই শহরের ঘাটগুলো চুপচাপ দাঁড়িয়ে থাকে, যেমন একজন বৃদ্ধ কিছু না বলে চোখের কোণে জল নিয়ে বসে থাকে। সব দেখেছে, সব জানে, কিন্তু বলে না কিছুই। আজ আপনিও যদি বাগবাজার ঘাটে যান, গঙ্গার জলে পা ডুবিয়ে যদি একবার চোখ বন্ধ করেন, হয়তো আপনিও টের পাবেন সেই অতীত এখনো ফুরায়নি, শুধু পাল্টে গেছে সময় আর মানুষ। আজ ঘাটের কথা এখানেই থাক, আবার দেখা হবে পরের ঘাটে, নতুন জল, নতুন স্মৃতি আর নতুন আর একটা গল্প নিয়ে। আমি ছিলাম মৌমিতা, সাহিত্য শুনছিলেন আপনি।